প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। আজ এক ব্রিফিংয়ে এমনটা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। তিনি আরও বলেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ও হাদি হত্যার আসামি সহ পলাতকদের ফেরত পাঠাতে বাংলাদেশ যে চিঠি দিয়েছে তার জবাবের অপেক্ষায় আছেন তারা। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে যোগদানে আমন্ত্রণ, পরে ঢাকার নিযুক্ত ভারতের হাইকমিশনারের দৌড়ঝাঁপ, একের পর এক গুঞ্জন। সবশেষ আলোচনায় আসে 21শে আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের শুরুতে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যথারীতি উঠে সেই প্রশ্ন। মুখপাত্র জবাবটা দিলেন কূটনৈতিকভাবেই। This process was vitiated by the open press interaction in New Delhi on 5th of August. গত কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডিত শেখ হাসিনার দিল্লিতে 5 আগস্টের প্রেস কনফারেন্সের কারণে তা ব্যাহত হয়। ওই প্রেস কনফারেন্স নিয়েও আমাদের অবস্থান আগেই পরিষ্কার করেছি। আমরা মনে করি প্রধানমন্ত্রীর সফরের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্কের পারদ কখনো উঠেছে, কখনো নামছে। আর এর মাঝখানে আছে পলাতক ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা, সাথে আবার অন্যান্য অপরাধীদের ভারতে পালিয়ে যাওয়া বা আশ্রয় নেওয়ার ঘটনাও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সাফ কথা, এসবের সুরাহা করতে হবে দিল্লিকেই। সম্প্রতি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের হস্তান্তর করার কথা বলেছি। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। এরও জবাবের অপেক্ষায় আছি আমরা। তিনি আরও জানান, ঢাকার কূটনীতির মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট নীতি। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা সমুন্নত রাখা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর মতো বিষয়গুলো মেনে চলে বাংলাদেশ। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। বিএনপি সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। ষড়যন্ত্রকারী ও বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের ভাতা বিতরণ উদ্বোধন করে তিনি বলেন, ফ্যাসিস্টদের মতো মিথ্যা আশ্বাস নয়, জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। বিস্তারিত শফিকুল হকের রিপোর্টে। দিনব্যাপী একগুচ্ছ কর্মসূচি নিয়ে একদিনের সফরে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার বিকেলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে জেলার পুরাতন স্টেডিয়ামে এলে তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন কিশোরগঞ্জবাসী। সরকারের দায়িত্ব গ্রহণের 180 দিন সামনে রেখে পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে মূল পর্বে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করেন সরকার প্রধান। যেই রাজনীতি আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যেই রাজনীতি আপনাকে শিক্ষার ব্যবস্থা করে দিবে, যেই রাজনীতি আপনাকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে, সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। এ সময় তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই নির্বাচনী ওয়াদা পূরণে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার। পরিবারের নারী বা সমগ্র বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। সেটি গ্রামে থাকুক, ইউনিয়নে থাকুক, উপজেলা থাকুক, যেখানেই থাকুক না কেন, একজন নারী তাকে আত্মনির্ভরশীল হতে হবে। এবং সে কারণে আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। ফ্যাসিস্ট সরকারের মতো মিথ্যা আশ্বাস নয়, জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য বলে আবারও জানান প্রধানমন্ত্রী। কয়টি রাস্তা তৈরি করে, কয়টি বিল্ডিং তৈরি করে আমরা বলতে চাই না যে আমরা অমুক দেশ বানিয়ে ফেলেছি, আমরা তমুক দেশ বানিয়ে ফেলেছি। আমরা বলতে চাই, আমরা আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষকে ঘিরে। আমাদের লক্ষ্যই হচ্ছে
দেশের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হয়েছে দেশের মানুষের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হয়েছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আহ্বান জানান বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকার। এই দেশের মালিক হচ্ছে এই বাংলাদেশের 20 কোটি মানুষ, কাজে এই 20 কোটি মানুষকে আজকে সচেতন থাকতে হবে, 20 কোটি মানুষকে আজকে সতর্ক থাকতে হবে, যাতে এই যে বিএনপির যে রাজনীতি আপনাদের সামনে বললাম, এই রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। এর আগে মেধাবী শিক্ষার্থী, অসুস্থ, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিকুল হক, ৭১, কিশোরগঞ্জ। জনদুর্ভোগ ও ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলের উপর সরকার সকল দায় চাপানোর চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের এই কঠিন জনদুর্ভোগকে আড়াল করার জন্য সরকারের এই 6 মাসে তাদের কর্তব্য পালনের যে সমস্ত সুযোগ ছিল, তার সত্ত্বেও যেখানে যেখানে ব্যর্থতা, সেটা ঢাকবার জন্য আর কোনো উপায় না পেয়ে বিরোধী দলের উপরে সবকিছু চাপিয়ে দিতে গিয়ে কিছু অহেতুক বিতর্কের অবতারণা করেছে। বলছেন বছরের পর বছর ধরে যে সব রাজনৈতিক বিতর্ক মানুষ পছন্দ করে না, মীমাংসিত। অতীতের সবসময় ব্যর্থ শাসকেরা যখন জনদুর্ভোগের কোনো ইস্যুর কোনো জবাব দিতে পারে না, তখন এই সব বিতর্ক সামনে এনে আসল ইস্যুটাকে আড়াল করতে চায়। আমরা সেই প্রবণতা এই সরকারের এবং সরকারের প্রধানের লক্ষ্য করছি। আবার এমন একটা কথা উনি বলছেন যে 17 বছরে বিরোধী দলের মেনশন করে বলেন যে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তারা গুপ্ত ছিলেন। রাষ্ট্রের সমাজে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে পারলেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রোববার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত দোয়া মাহফিলে ও আলোচনা সভায় বক্তব্যে তিনি কথা বলেন। খালেদা জিয়ার জানাজায় মানুষের উপস্থিতি তার প্রতি জনসমর্থনের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সরকার 6 মাসের মধ্যে যে যে পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম প্রাথমিক শিক্ষা। পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীরা যেন খাপ খাওয়াতে পারে, সেজন্য প্রাথমিকের প্রত্যেকটি ছাত্রকে একটি করে মোবাইল ট্যাব দেয়া হবে বলেও জানান রিজভী। সালে তিনি বিএনপিতে যোগদান করেছেন এবং মৃত্যু পর্যন্ত তিনি চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত তিনি মানুষের সপক্ষে কথা বলে গেছেন। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাত জোটের অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। আজ নির্বাচন কমিশনে যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। জামাতের দাবি, সংবিধানের 70 অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটে বাধা। তবে বিএনপি বলছে ভোটের আগে এ নিয়ে আলোচনা উদ্দেশ্যমূলক। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। 20 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে মনোনয়ন সংগ্রহ করে বিএনপি, আর অলি আহমদকে প্রার্থী করে জামায়াত জোট। তফসিল অনুযায়ী রোববার তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশন। এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ দুজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। ডক্টর অলি আহমদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে, প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এদিন নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে জামাত জোটের নেতারা বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটে বাধা তৈরি করছে। গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাকে, এটা আমরা চাই এবং এই বিষয়টি আরও সুন্দর হতো যদি সংবিধানে একটি বাধা না থাকতো। আপনারা সকলেই জানেন সংবিধানে 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের
পথে একটি বড় ধরনের অন্তরায়, এবং আমাদের দাবি হচ্ছে জুলাই সনদের আলোকে যে কোনো মূল্যে হোক ভবিষ্যতে এই ধারাটি সংশোধন করতে হবে। এ সময় বিএনপি নেতারা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা বিভ্রান্তি তৈরি করছে। সেটা পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে। না, এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর। বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না। রাস্তাঘাটে বলে লাভ নেই। আগামী 18 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ফারজানা আক্তার, একাত্তর, ঢাকা। ফেনীর দাগনভূঞায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বাস চাপায় প্রাণ গেল এক স্কুল শিক্ষার্থীর। এ সময় আহত হয়েছে আরও 8 জন। ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল ছুটির পর কয়েকজন শিক্ষার্থী হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় সুরাইয়া আক্তার নামের একজনের, আর গুরুতর আহত হয় 8 জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা বাসটি ভাঙচুর করে। এতে সুনামগঞ্জের দোয়ারা বাজার এলাকায় জমি জমা লিখে না দেয়ায় শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন হোসনা বেগম, রুহুল আমিন ও নজরুল ইসলাম। পুলিশ জানায়, নরসিংহপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে 75 বছরের মোহাম্মদ আলীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের নাতনি আসমা বেগম থানায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে কয়েকজনকে আসামি করে মামলা করেন। এরই ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে নিহতের পুত্রবধূ হোসনা বেগম সহ 3 জনকে গ্রেপ্তার করে। মামলায় বলা হয়, সৌদি আরব প্রবাসী ছেলে ইসমাইল মিয়া ও তার স্ত্রীকে জমি লিখে না দেয়ায় বাবার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে পরিকল্পনা অনুযায়ী মোহাম্মদ আলীকে হত্যা করে গ্রেপ্তারকৃতরা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে।